কবিরকে গ্রেফতার করা হয়েছিল সন্দেহভাজন হিসেবে। গোটা জিজ্ঞাসাবাদের সবটাই ছিল জয় ও হামজার গতিবিধির ব্যাপারে। অফিসার বললেন, যেদিন পলাশকে ধরতে যাওয়া হয়েছিল সেদিন জয় ও হামজা কোথায় ছিল? কবির জানে না এখন কেমন মিথ্যা বলা উচিত। কোথায় ছিল বললে জয়ের ক্ষতি হবে না। সে বলল, স্যার, আমি ওই কয়টা দিন খুব অসুস্থ ছিলাম। জ্বর, সর্দি, কাশি। ক্লাবে যাইনি, যোগাযোগ ছিল না ভাইদের সাথে। অফিসার মাথা নাড়লেন, খুবই অবিশ্বাস্য গল্প। আচ্ছা, জয় ও হামজার সাথে পলাশ আজগরের সম্পর্ক আসলে কেমন ছিল? খুব ভালো, স্যার। খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। এজন্যই পলাশের কুকর্মের হদিস জয়ের গোপন মারফতে এসবি ডিপার্টমেন্ট পেয়েছে। তোরা কি ভাবিস আমরা কিছুই জানি না? পলাশদের মতো অপরাধীদের ছেদ ওদের আপন কেউই করতে পারে কেবল। পানিভর্তি গামলায় কবিরের মুখ চুবিয়ে ধরে রাখা হল। নাকে মুখে পানি উঠে চোখ মুখ উল্টে এলো কবিরের। টর্চারের এক পর্যায়ে কান দিয়ে রক্ত উঠে এলো। জ্ঞান হারাবার আগ দিয়ে পানি থেকে টেনে তুলে ফের সেই প্রশ্ন, কি জানিস বল? সব জানিস তুই, শালা। তুই খুব ক্লোজ লোক ওদের। কবির কথা বলে না। সে অত চতুর নয়। তার ভয় হয় মুখ খুললে ভুলভাল বেরিয়ে যেতে পারে। চুপচাপ থাকতে হবে। কিচ্ছু বলা যাবে না। হামজা, জয়ের সাথে গাদ্দারি সে করতেই পারবে না। কবিরের বাবা হামজা ট্রাক ড্রাইভার ছিল। দুর্ঘটনায় চিরতরে পঙ্গু। তবু হামজা এখনো মাসে মাসে বেতন দেয়। 4টা বোন কবিরের। 3টার বিয়ে পরপর হামজা নিজে দায়িত্ব নিয়ে দিয়েছে। জয়কে কবির ভাই মানে। সে ঠিক করে নিয়েছে মরে গেলেও বলবে না ব্যাপারটা। কবিরকে চামড়ার বেল্ট দিয়ে পেটানো হলো। পিঠের চামড়াগুলো বেল্টের সাথে ছিঁড়ে ছিঁড়ে উঠে পড়ছিল। কবির বলল না কিছুই। তার মুখে কথা আসছে না। সে বলতে পারছে না জয় পলাশকে কিভাবে মেরেছে। তার চোখের সামনে তরুর লাশ ভেসে উঠছে। জয়ের রসিক মুখখানা হাসছে। সাদা লুঙ্গি উঁচিয়ে হেঁটে এসে জয় কবিরের সামনে দাঁড়িয়ে বলছে, তুমি কি শালা হাফ লেডিস হে? এইটুকু আঘাতে কেউ এরম কাত হয়ে পড়ে? এনার্জি ড্রিঙ্ক এনে দেব। 2 চুমুক দিবি? এম ড্যাশ। রূপকথাকে ওপর নরক নামল কারাগারে। জিজ্ঞাসাবাদের নামে বিভিন্ন মানসিক ও যৌন হয়রানির শিকার হতে হচ্ছিল তাকে। যে সকল নারী কয়েদির মাঝে রাখা হয়েছিল তারা আবার জঙ্গলি পুরুষের চেয়েও বেশি ভয়ানক। রূপকথা দেয়ালে হেলান দিয়ে চুপচাপ বসে থাকে। এই দুনিয়ায় তার নিজস্ব কেউ নেই। পরাগ আছে, কিন্তু পরাগের সাথে এক প্রকার সদ্ভাইগত বিরোধও ছিল, সেটা খুনসুটির মতোই লাগে এখন। রূপকথা জানে পরাগ রূপকথাকে বোনের চেয়ে কম ভালোবাসেনি। তবে সেই ব্যাপারটা জটিল। রূপকথার আজ কয়দিন পরাগকে দেখতে ইচ্ছে করে। ইচ্ছে করে ওর ক্ষতগুলি দেখতে। নিশ্চয় ওকে খুব মেরেছে। ওর অপরাধ অনেক আর ভয়ানক। পলাশের জোরে বেঁচে ছিল এতদিন। এবার কি পরাগের ফাঁসি না হয়ে যায় আর? পলাশের কথা মনে পড়ে রূপকথার। কখনো কখনো রূপকথার ওই লোককে ভালোবাসতে ইচ্ছে করত। স্বামী তো। পলাশ স্যাডিস্ট ছিল। পাগলামির সময় বাদে বাকি সময় খুব ভালো থাকত। ঠিক চাচাতো ভাই পলাশের মতো। বাপের ওপর রূপকথার একসময় খুব ভালোবাসা ছিল, সেটা বিয়ের পর লজ্জা ও আতঙ্কে পরিণত হয়েছিল। রাজন আজগরকে সে প্রচণ্ড ভয় পেত তারপর। পলাশের চেয়েও বেশি। যতদিন না সে পলাশের নিখোঁজ হবার ব্যাখ্যা দেবে তাকে ছাড়া হবে না। এমনকি তার পরেও না বোধ হয়। এই কাহিনী তো বহুদূর বিস্তৃত।
তা গোটাটা আইন জানলে এই গল্পের প্রতিটা চরিত্রের জন্য শাস্তি বরাদ্দ। রূপকথার মৃত্যুতে আগ্রহ বাড়ছে দিন দিন। শরীরের ব্যথাকে সে বহু আগে জয় করেছে, আর বর্তমান মানসিক যন্ত্রণা তাকে শুধু মরতে পরামর্শ দেয়। 2 দিন রূপকথা কিছু খায়নি। শেষবার 7-8 ঘন্টা আগে এক গ্লাস পানি খেয়েছিল। পিপাসা পাচ্ছে, কিন্তু রূপকথার বুকে ও গলায় প্রচণ্ড ব্যথা। পানি গিলতে আজাব হয়। হাতের ক্ষততে পচনের মতো ধরেছে, শুকছে না, স্থানটা গলছে। তার ওপরও আবার মারা হয়েছে। সেসব শরীরের যন্ত্রণা বিশেষ কিছু মনে হয়নি রূপকথার। পলাশ তাকে এসব জয় করতে শিখিয়েছে গেছে সেই কবে। পলাশের মাথা দাফন করার পর জয় আর অন্তু প্রায় শেষরাত অবধি গোরস্থানের প্রাচীরের পারে বড়পুকুরের ধারে বসে ছিল। কবির কিছু পয়সা দিয়ে খাদেমকে খুশি করে একটা ইটের গাদার ওপর বসল। অন্তু বসে রইল চুপচাপ। তার ভেতরের প্রশ্নরা বড্ড উতলা। জয়ের শরীরে ও লুঙ্গিতে তখন মাটি ভরা। কবিরের কাছ থেকে একটা সিগারেট চেয়ে নিল। তাতে আগুন ধরিয়ে পাজা পাজা ধোয়া গিলতে লাগল। আপনি খুব অস্থির। সিগারেট হোটে গুজে অস্পষ্টভাবে বলল, তাই নাকি? অস্থির না হলে সচরাচর আপনাকে সিগারেট টানতে দেখা যায় না। বাপরে, আপনি খুব জানেন আমায়। আপনি নিজেও জানেন না নিজেকে। আমিও না। জেনে কি হবে? পুরস্কার পাব। দায়সারা জবাব দেবেন না। বিরক্ত লাগে। জয় হো হো করে হেসে উঠল, দায়সারা লাগছে। অন্তু আচমকা সিগারেটটা জয়ের ঠোঁট থেকে ক্যারে নিয়ে ফেলে দিল পুকুরের ঢালে। বাতাসের ঝাপটায় নাকে মুখে ধোঁয়া ঢুকছিল। জয় কেমন করে যেন হাসল, ভয় লাগে না আমারে? এত বিরোধিতা কেন আমার সাথে তোমার? আপনি শুরুটা করেছেন। স্মৃতিশক্তি ফুরবল হয়ে পড়ে নিত। নাটকীয় স্বরে বলল, আমি। অপবাদ দিচ্ছ, ঘরোয়ালি। প্রথম দিন আমার সঙ্গে কে বিরোধিতা শুরু করেছে? কে করেছে? আমি জয় আমির। অ্যান্ড আই ক্যান ডু এনিথিং দ্য ফাক আই ওয়ান্ট। এইটুকু এখতিয়ার অর্জন করেছি আমি। তাই বলে তুমি ওইরকম ভাব দেখাবে? ছি, কি যে মারাত্মক পাপ ছিল ওটা। ভাবলে লজ্জাই লাগে এখন। আপনি কোথায় জয় আমির, আর আমি হলাম এক জলে ভাসা পানা। মাফ করেছেন তো আমাকে সেই সব অপরাধের জন্য? নাকি এখনো বাঁধিয়ে রেখেছেন? এখন ক্ষমা চাইব? পা দুটো দেখি আপনার, এগিয়ে দিন তো। উফহহ, আবার শুরু করলে সেই বাদ প্রতিবাদ। খারাপ লাগছে? না, ভালোই লাগছে। অন্তু করল কি? আস্তে করে জয়ের কাঁধে মাথা ঠেকাল। জয়ের মেরুদণ্ড শক্ত হয়ে আসে। বুকের ভেতর কেমন যেন ছ্যাঁত করে উঠল। দাঁতে দাঁত আটকায়। খানিক ধাতস্থ হয়ে বলে, দুশমনের কাঁধে মাথা রাখছ? ঘেন্না লাগছে না? এতগুলো দিন ঘর করার পরেও সেই সেন্সিটিভিটি থাকতে আছে? জয় একটু মুখ নামিয়ে ফিসিফিস করে অদ্ভুত গলায় বলে, যার জন্য সীমাহীন ঘৃণা পুষছ ভেতরে, তার কাঁধে মাথা রেখে তাকে ধ্বংসের পরিকল্পনাছক কষছ। তোমরা এই ছলনায় খুব দক্ষ, না হলে কি? তা তো আর আপনার গায়ে লাগবে না। ছলনা মৃত্যুর চেয়েও খারাপ। খুব ভয়াবহ ব্যাপার স্যাপার এটা। আপনার সঙ্গে ছলনা করার কিছু নেই। আপনি সব জানা বোঝা অবুঝ। ছলনা বুঝি না। সব বোঝেন আপনি। অন্তু গাঢ় শ্বাসের সাথে কথাটা বলে আলতো করে মাথাটা ঠেকানো জয়ের কাঁধে। বুকের ভেতর পুড়ছে। ঘাড় ফেরালেই আব্বুর কবরটা চোখে পড়বে।
আব্বু তাকে সেদিন বলেছিল, আমি তোকে মৃত্যুর চেয়েও নিকৃষ্ট মৃত্যু দিচ্ছি। অন্তু, লোকেরা বলছে ব্যবসা যারা করে তারা বিয়ে করতে চায় না। অন্তু বিয়ে করে নিয়েছে। জয় আমিরকে বিয়ে করে নিয়েছে। চোখ বুজে জয়ের কাঁধের ওপর মাথাটা আরো শক্ত করে চেপে রাখে। চোখের সামনে ভেসে ওঠে লোকেরা অন্তুর ওড়নাটা খুলে ফেলল বুকের ওপর থেকে। সেদিন কেউ ছিল না অন্তুর সম্ভ্রম রক্ষা করার। তবে নষ্ট করার মূলে ছিল সেই পুরুষটি যার নামের পরিচয়ে অন্তুকে বাঁচতে হচ্ছে। একদলা থুতু এসে জড়ো হয়েছিল অন্তুর মুখের ওপর। সেদিনের সেই লোক সমাগম, সেই সকল ধিক্কারবাণী অন্তুকে নিয়ে আজও ভার্সিটিতে কত রটনা। মাথায় জড়ানো গামছাটাও সেদিন ছিল না মাথায়। জয় তখন কি করছিল? চুপচাপ দাঁড়িয়ে দেখছিল। চোখে তৃপ্তি, মুখে বিরক্তি। অন্তুর শ্বাস উঠল। এইসব ভাবলে কঠোর অন্তুটা কেমন এলোমেলো হয়ে যায়। জয়ের কাঁধে গরম নিঃশ্বাস পড়ছিল। বাহুর স্নায়ুতে অন্তুর বুকের তোলপাড় অনুভূত হচ্ছিল। জয় হাসল, ঘরোয়ালি। এবার মনে হচ্ছে আপনি খুব অস্থির। একটা সিগারেট দেব? ওয়ান্না ট্রাই এ লিটল? অন্তু অনেকক্ষণ চুপ থেকে বলল, পলাশকে মারলেন কেন? তরুর কাছে ওয়াদা করেছিলাম। আপনি তো দায়বদ্ধ না কারো কাছে। তার ওপর আপনি যখন ওয়াদা করেছেন তরু তখন জীবিত ছিল না। এক মৃতদেহের কানে কানে করা ওয়াদার খাতিরে জয় আমির এত ঝুঁকি ওঠাতে পারে? সেক্ষেত্রে তুমি কি ভাবতেছ? অন্তু মাথা তুলে সোজা হল, কাঙাল আপনি। স্নেহের কাঙাল, মায়ার কাঙাল। কারো মায়ার দায়বদ্ধ আপনাকেও কয়েদ করে ফেলতে পারে। জয় হাসে, এত ভুল ধারণা পুষো না আমার ব্যাপারে। আমার জীবনে সমস্যা, ব্যথা, কষ্ট, আবেগ, অনুভূতি ছাড়া সব আছে। তুমি জানো না আমায়। জানতে চাই। দরকার কি? জানি না। আর এমনও না যে আমি আপনাকে একটুও জানি না। তাহলে তো হলোই। জানোই তো। আপনি আপনার অতীতকে ভয় পান। আমার কোনো অতীত বা ভবিষ্যৎ নেই। আছে একটা বর্তমান। যতক্ষণ শ্বাস চলবে প্রতিটা চলমান মুহূর্তের বর্তমানকে মানি আমি শুধু। আমি তোমাকে আগেও বলেছি আমি খারাপ, তাই আমি খারাপ কারণ আমি খারাপ। এর আর বিকল্প আর যুক্তি বা ব্যাখ্যা নেই। আপনি মুস্তাকিন মহানকে মেরেছেন কেন? ইচ্ছে। আপনার সম্পর্কে কোনো কথা বলতে আগ্রহী নন আপনি। তো এটাই তো আসে হিসেবে আপনি নিজেকে লুকোতে চান। জয় অন্তুর কানের কাছে মুখ নিয়েছিস ফিসিফিস করে বলল, ফিল্মি ডায়ালগ মারছ, ঘরোয়ালি। কি লুকাতে চাই? মানে আমাকে আবার সেই সব হিরোর মতো ভাবতে চাইতেছ না তো যারা নিজেদের ভালোকে লুকিয়ে রেখে খারাপটা দেখায় কিন্তু আসলে তারা ভালো? এমনটা ভাবছ? প্রশ্নই ওঠে না। উঠিও না কখনো। জয় আমির আগাগোড়া নষ্ট। তুমি কি যেন বলো না? হ্যাঁ, পাপিষ্ঠ। যদিও পাপ শব্দটাকে বুঝি না আমি। অতীতটা খুব ফুটবল ছিল আপনার। তার মানে এখন আমি খুব শক্তিশালী। এত হেয়ালি করেন কেন? মানুষ জানে না আপনি কতটা রহস্য করে কথার মারপ্যাচ খাটাতে পারেন। জয় হাসল, সহজ ভাষায় কথা বলছি আমি। বলো, কি জানতে চাও? আপনি মাঝহার, পলাশ, ঝন্টু সাহেব এদের কেন মেরেছেন? যেখানে আপনি নিজেও একই গাছের ফল। ওদের মারতে আপনার এত আয়োজন। পাপীর হাতে কেন পাপীরা মরবে? তা যদি হয়, তবে আপনি আপনাকে কেন মারেন না? জয় হাসল, আত্মহত্যা মহাপাপ। অন্তু হেসে উঠল, পাপ? ইস, মহাপাপ। আপনি বলছেন?
জয় নিজেও হেসে ফেলল গা দুলিয়ে। আকাশের দিকে তাকিয়ে বলল, তুমি মেরে দাও। কেউ একজন বলেছিল, বউয়ের হাতে মরলে নেকি হয়। কোনো সম্বন্ধীর ছাওয়াল বলেছিল, কে জানে। আমার হাতে মরার খুব শখ। আজকাল কেমন নিজেকে সঁপে দেন। ব্যাপারটা যায় না আপনার সঙ্গে। যায় না। জয় হাসল, কি যায় আমার সঙ্গে? তুমি কি আমায় অবজারভেশনে রেখেছ নাকি? প্রেমে টেমে পড়ে যাওনি তো? অন্তু হাসল, অবজারভেশন? হ্যাঁ, অবজারভেশন। আমার প্রশ্নের উত্তর দেননি। তোমার মতে তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি আমি। তো তার শাস্তি হিসেবে মেরে দাও, নাকি আরো কঠিন প্ল্যান প্রোগ্রাম আছে? তাও যদি তৃপ্তি পাও। আমার মতে। অর্থাৎ আপনার মতে আপনি কোনো অন্যায় করেননি আমার সঙ্গে? না। দুজন কেউ কারো দিকে তাকায় না। এটা জয় ও অন্তুর পারস্পরিক নিজস্বতা। কিন্তু অন্তু তাকালো এবার, কোনো অন্যায় করেননি। অকপটে বলল জয়, না। মারলেও তবে আমি সেদিনের অপেক্ষা করব, যেদিন আপনার মনে হবে আপনি আমার সঙ্গে অন্যায় করেছেন। তাহলে আর তোমার হাতে মরার স্বাদ মিটল না এ জনমে। অনুশোচনাকে ভয় পান? আজ আমার ভয়ের তালিকা তৈরি করতে বসেছ নাকি? কি কি বিষয়ে ভয় আমার? তালিকা প্রস্তুত। সর্বনাশ। শুনি দেখি তালিকায় কি কি বিষয় অন্তর্ভুক্ত করলে। এম ড্যাশ। হামজা যখন ভার্সিটির ছাত্রনেতা হয়ে উঠছিল, সালটা 2002। জয় কেবল তখন 10ম শ্রেণীতে, বয়স কমবেশি 15। তখন সে জীবনের প্রথম খুন হিসেবে সৈয়দ মুরসালিন মহানের বাবা সৈয়দ মুজাহার মহানকে খুন করল। বিরোধী দলের রাজত্ব চলছে তখন বাংলাদেশে। জয়কে তারপর প্রায় 3 সপ্তাহের বেশি সময় পাওয়া গেল না। একটা কবরের মতো অন্ধকার বেসমেন্টে সপ্তাহখানেক আটকে রাখা হলো। 1 গ্লাস করে পানি পেত সে 24 ঘন্টায় একবার, সাথে 2টো ছোট্ট ছোট বিস্কুট। আলোহীন কুঠুরি। জয় কখনোই সেই ঘরের বর্ণনা দিতে পারবে না। সে ঘরটাকে দেখেনি। শুধু জানে কোনো এক খসখসে মেঝেতে তাকে বসে থাকতে হতো। চোখের সামনে কবরখানার মতো নিকষ কালো অন্ধকার। জয় চোখ বুজে থাকত। চোখের সামনে একটা নির্দিষ্ট সময়ের বেশি অতি আলো অথবা অতি অন্ধকার মানব মস্তিষ্ক সইতে পারে না। জয় বুঝতে পারছিল সে পাগল হয়ে যাবে। কিন্তু চোখ বুঝলেও সেই অন্ধকারই। মস্তিষ্কে কত রকমের বিভ্রম তৈরি হয়। কত কিছু যে দেখে জয় অনুভব করে নিস্তব্ধ আধারী আশাপাশটা। চারদিকে কোথাও আওয়াজ নেই। জনমানবের শ্বাসের শব্দটুকুও নেই। নিজের বুকের শ্লথ হৃদস্পন্দন আর গাঢ় শ্বাসের আওয়াজ অদ্ভুত শোনায় কানে। কেউ ছিল না তার কাছে তখন। কিন্তু কেবল মৃত্যুর সঙ্গ পেয়েছে বারবার সে এসব সময়গুলোতে। মৃত্যু এসে বসে জয়ের সম্মুখে। গল্প করে জয়ের সঙ্গে। মৃত্যুর সঙ্গে যেতে চায় জয়, অনুরোধও করে। কিন্তু মৃত্যু বলে, এত দ্রুত নয়। অপেক্ষা করতে হবে। জয় অপেক্ষাকে ঘৃণা করে। সে মৃত্যুর প্রেমে পড়েছে খুব ছোটবেলায়। গভীর প্রেম। কিন্তু মৃত্যু বরাবর শেষ পর্যায়ে প্রত্যাখ্যান করেছে জয়কে। প্রতারণা করেছে জয়ের সাথে। ছোটবেলা থেকে করে আসছে। বারবার আসে, বহুদিন জয়ের সঙ্গে সময় কাটায়, জয়ের ভেতরে নিজের জন্য মায়া তৈরি করে। কিন্তু আলিঙ্গন করে না। মানসিক অবস্থা যখন উলটপালট হবার দিকে, সে সময় দরজা খোলা হলো। লেপ্তশোক সেলাই করার সূচ, যাকে বাঁশসুই বলা হয়। জয়ের শরীরে গাঁথা হতো তা। কখনো এবড়োথেবড়ো ইটের টুকরো দিয়ে পেটানো হতো। শরীরের মাংসপেশি ছিঁড়ে আসত।
কিশোর বয়সের ছিপছিপে লম্বা শরীরটায় গভীর সহ্য ক্ষমতা জন্মে যাচ্ছিল জয়ের। অতিরিক্ত ড্রাগ দেবার ফলে নাকমুখ দিয়ে গবগবিয়ে রক্ত আসত। প্রায় মাসখানেক অবিরাম ড্রাগ সেবন করানোর ফলে জয় আসক্ত হল। দিন দিন ক্রমাগত করা হতো ড্রাগের ডোজ। অসীম যন্ত্রণায় জর্জরিত মৃত্যুর মুখে দাঁড়িয়ে জয় মৃত্যুকে খুব ডেকেছে। মৃত্যু আসে, দূর থেকে চেয়ে দেখে জয়কে, কিন্তু বরাবরের মতো ছলনা করে চলে যায়। জয়ের মাঝে মধ্যেই নিজেকে নির্লজ্জ মনে হয়েছে। মৃত্যু তার প্রেমকে এত অবহেলা করেছে, এত ছলচাতুরি করেছে, তবু জয় বিমুখ হতে পারে না। তার প্রেম ফুরোয় না মৃত্যুর ওপর থেকে। হামজা পাগলের মতো চারদিকে ঘুরেছে। দেশে কড়াকড়ি আইন চলছিল তখন। চারদিকে অপরাধী গ্রেফতার আর দণ্ডের দিন চলছিল। হামজা প্রতিকূল এক পরিবেশে তখনকার বিরোধী দলের পক্ষে খোলাখুলি দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করা কর্মী। কারণ তার বিশ্বাস ছিল সামনে দিন বদলাবে। নতুন এক শাসন ব্যবস্থা আসবে বাংলাদেশের সংসদে। একদিন পুলিশ এলো হামজার কাছে জয়ের খোঁজে। সৈয়দ মুজাহার মহানকে হত্যার দায়ে প্রথম সাসপেক্ট জয় আমির। হামজাকে গ্রেফতার করা হল জয়ের নিখোঁজ হবার 17 দিনের দিন। প্রশাসনের দৃঢ় বিশ্বাস সে জয়কে লুকিয়ে রেখেছে। হামজা বলল, স্যার, আমি নিজেই ওকে খুঁজে হয়রান। আপনারা যেভাবে জয়কে সন্দেহ করছেন মুজাহার সাহেবের মৃত্যুর জন্য, মুজাহার সাহেবের দলীয় কর্মীরাও তাই করছে স্যার। ওরা জয়কে গুম করেছে। আপনারা ওকে খুঁজতে সাহায্য করুন আমায়। হামজার সুচতুর কথাবার্তায় প্রশাসন কর্মকর্তারা ভিজলেন না। বললেন, তাহলে আগে কেন রিপোর্ট করনি? বেশি শেয়ানা ভাবো নিজেকে। যদি এটাই মনে হতো তো আগে নিখোঁজ ডায়েরি করতে। নিজে লুকিয়ে রেখে তো আর ডায়েরি করা যায় না। হামজা ওদের কোনোভাবেই বিশ্বাস করাতে পারেনি সে জানে না জয় কোথায়। আবার এটাও ঠিক, জানলেও বলতো না, প্রশ্নই ওঠে না। আর এটাও ঠিক, জয় খুনটা করেছে। কিশোর অপরাধ। জয় তখন ধরা পড়লে তৎক্ষণাৎ ফাঁসি হতো না হয়তো, কিন্তু আইনের হেফাজতে থাকবে সাবালক হওয়া অবধি, এরপর দণ্ড। অথচ হামজার চিন্তা জয়ের ক্যারিয়ার নিয়ে। সামনে ওর এসএসসি পরীক্ষা। হামজা বুঝতে পেরেছিল খুব শীঘ্রই তত্ত্বাবধায়ক সরকার আসবে। এই সরকারের পতন ঘটবে। এরপর দিন আসছে সামনে বোধহয় তাদের। হামজারকে কারেন্টের শক দেয়া হল। একবারে শরীরটা রিকেটস রোগীর মতো বেঁকে উঠছিল। শরীর থেকে যেন একবারে 1 লিটার করে রক্ত শুষে নিচ্ছিল বিদ্যুৎ। অবশ হয়ে উঠল স্নায়ুকোষগুলো, থরথর করে কাঁপছিল শরীরটা। ঠোঁটের কোণ ও নাক দিয়ে রক্ত বেরিয়ে এলো। তবু হামজা বোবা। তাগড়া দুর্বল দেহখানা চেয়ারের পিঠে ঠেকিয়ে মাথা হেলিয়ে চোখ বুজে রইল। শ্বাস পড়ে না ঠিকমতো, 2 হাঁটু ঠকঠক করে কাঁপছে। শরীরের প্রতিটা রগ ঝিনঝিন করছিল। হামজার মুখ থেকে ব্যথার প্রেক্ষিতে আর্তনাদও বের হচ্ছিল না। জয়ের নামটাও মুখে আনল না। এরপর হামজার হাতের আঙুলের উপরিভাগ কেটে ফেলা হল। অল্প একটু চামড়ার সঙ্গে বেঁধে রইল আঙুলের অংশটুকু। তখনও হামজা নিশ্চুপ। ওকে জিজ্ঞেস করা হল, শেষবার জিজ্ঞেস করছি, বল তোর জয় কোথায়? হামজা হাসল, শেষবার নয়, আবার জিজ্ঞেস করবেন। এবং প্রতিবার আমার উত্তর থাকবে, আমি জানি না জয় কোথায়। শুধু জানি, মানে পাক্কা আন্দাজ করতে পারি জয়কে কারা ধরেছে। আমার ধারণা জয়কে তারা মারবে না। মারলে গোটা দলটাকে আগুন লাগিয়ে দেব। আর না মারলে এই দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে আমি হামজা একা জয়কে খুঁজে বের করে আনব। আপনাদের সাহায্যের আর দরকার নেই আমার। হামজার হাতের আঙুল সেলাই করা হল। দাগটা পরবর্তীতে মেলেনি আর। জয়কে উদ্ধার করলেন বাপ্পি মণ্ডলের চাচা গিয়াস মণ্ডল।
দলের সেই সংকটের সময়েও উনি উল্লেখযোগ্য এক বিরোধীদলীয় নেতাকর্মী। জয় ও হামজার মতো দুটো বারুদকে দলে পেলে দলের ভর বাড়ে। এভাবেই দলীয় সংখ্যাগরিষ্ঠতা বৃদ্ধি করতে হচ্ছিল তখন। ছাত্রলীগ ও সন্ত্রাস এবং যে সকল অসাধু রাজনীতিবিদেরা অপারেশন ক্লিনহার্টে ধরা পড়েছিল তারা এমনিতেই দল ছেড়ে এই দলের প্রতি ঝুঁকছিল এবং বাপ্পি মণ্ডলেরাও তাদের সাদরে গ্রহণ করছিলেন। জয়কে ছাড়িয়ে আনারও প্রায় ১৩ দিন পর্যন্ত হামজা আইনের হেফাজতে রইল। সে তখন উঠতি ছাত্রনেতা। তার বিরুদ্ধে অভিযোগের কমতি নেই। বড় বড় নেতাকর্মীদের সুনজর হামজার ওপর তীব্র। রাজধানী থেকে রোজ ডাক আসছে। জয় ড্রাগের নেশায় পাগল তখন। তার বুকপিঠের ক্ষতগুলো গর্তের রূপ নিয়েছে। হিতাহিত জ্ঞান অনেকটাই লোপ পেয়েছে। দরজা জানালা খুলতে দিত না রুমের। দিনের বেলা বাইরে যেত না। আলো সহ্য করা দেয়। তার জন্য ড্রাগ জোগাড় করাটা ঝুঁকিপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়াল। হামজা থামাতে পারত না জয়কে। তরু নাওয়া খাওয়া ছেড়ে জয়ের সেবা করেছে। সেই দিনগুলোতে স্কুলে অবধি যেত না মেয়েটা। শরীরের ব্যথানাশক হিসেবেও করা সব ড্রাগের ব্যবহার করতে হয়েছে জয়ের শরীরে। জয়কে ঘরে আটকে রেখে চিকিৎসা করার ব্যবস্থা করা হল। জয় ২০০২-এর এসএসসি পরীক্ষার্থী ছিল। সে বছর পরীক্ষাও দেয়া হল না। ইয়ালস। মানসিক ও শারীরিক অবস্থা একেবারে বিগড়ানো। সে রক্ত ও মৃত্যুর প্রেমে খুবই ছোটবেলায় পড়লেও প্রত্যক্ষভাবে নিজের হাতে প্রথম খুনটা সেবারই করেছিল। পলাশের হোটেলে তার নিয়মিত যাতায়াত শুরু হল। পলাশের সঙ্গ তাকে অনেকটা চাঙ্গা করে তুলল। পলাশ জয়কে প্রচুর সঙ্গ দিয়েছে। পলাশের কত নারকীয় অপরাধের সাক্ষী জয়। অদ্ভুত এক সম্পর্ক তৈরি হল ওদের। মদ গাঁজাসহ বিভিন্ন ড্রাগ ও নারীনেশায় লেলিয়ে দিল হামজা। কলেজে ভর্তি হবার পর পড়ালেখার সাথে সমান্তরাল হারে দুই ভাইয়ের আগ্রাসী যাত্রা শুরু হল। হামজার তখন অনার্স শেষের দিকে। সে ধীরে ধীরে ছাত্র সংগঠনের কর্ণধার হয়ে উঠেছে। সমাজে পরিচিতি বাড়ছিল, সাথে বদনাম ও পুলিশের খাতায় অপরাধ অভিযোগও। জয় জীবনে স্বীকার করে না সে কখনো পুলিশের হেফাজতে গেছে। হামজা দিন যেতেই আরও গভীর পথিক হয়ে উঠছিল। তার নজর, চাহিদা ও গন্তব্যের বহর বাড়ছিল। অপরাধের সীমাবদ্ধতার সুতো ছিঁড়ে ফেরে অসীম হয়ে যাচ্ছিল। রাজধানীতে বড় বড় নেতাকর্মীদের সঙ্গে গভীর সখ্যতা গড়ে উঠল। বিশাল বিশাল পরিকল্পনার সঙ্গী হতে থাকল হামজা। গাড়িতে উঠতে গিয়ে হামজা দীর্ঘশ্বাস ফেলল। ড্রাইভিং সিটে কবির নেই। নিটু বসে আছে। বৃষ্টির ফোঁটা পড়ছে হালকা। সকাল 10টা বাজে। গাড়ি ছাড়ার সময় হলে অন্তু ছুটে এসে পেছনে থেকে ডাকল, মেয়র সাহেব। হামজা ফিরে তাকালে অন্তু বলল, শুভ সকাল মেয়র সাহেব। হামজা কিছুক্ষণ চেয়ে থেকে মাথা নামায়, আলতো হেসে বলে, শুভ সকাল। কোথাও যাচ্ছেন নিশ্চয়ই? আমাকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে যাবেন। বৃষ্টির ভেতরে রিকশা পাওয়া ঝামেলা। হামজার ভ্রু কুঁচকে উঠল। অদম্য সাহস মেয়েটার। আর্ষ্ঠতা, সংকোচ কিচ্ছু নেই। হামজার সঙ্গে কথা বলার সময় এমনকি রিমির কণ্ঠেও এক প্রকার জোরতা ও সমীহ থাকে। কতকাল হামজা নিজের চোখের দিকে তাকিয়ে কাউকে কথা বলতে শোনেনি, দেখেনি। হামজা জানায়, আজ ভার্সিটিতে যাবে না তুমি। আমার অনুমতি নেই। অন্তু এগিয়ে এসে হামজার চোখের দিকে তাকিয়ে শান্তস্বরে বলল, আপনার আদেশ নিষেধের পরোয়া করি না আমি, মেয়র সাহেব। জানেন তো আপনি। অন্তু হামজার পাশে উঠে বসে। গাড়ি চলতে শুরু করে। বসে থাকে দুজন পাশাপাশি। হামজার শরীর থেকে হ্যাভি বডি স্প্রের গন্ধ উঠছে। দুজনের মাঝে আধা ফিট ফাঁক। কেউ কারো দিকে তাকায় না।
রাস্তারা পিছনের দিকে পিছিয়ে যাওয়ার সাথে সাথে গাড়ি এগিয়ে যায়। দুজনের এই নীরবতা এক ক্ষমতাধর ধূর্ত পুরুষের সঙ্গে এক আঘাতপ্রাপ্তা ঘায়েল নারীসত্তার অঘোষিত যুদ্ধের দামামা বাজিয়ে যায় নিঃশব্দে। অনেক পুরনো এই বিরোধ। সাধারণ সম্পর্কে অন্তর এই বিরোধ ভাসুরের সঙ্গে। এক সময় হামজা সিটের সাথে পিঠ ঠেকিয়ে দিয়ে অল্প হাসে, থাবা দিয়ে ধরলে আর পার পাবে না। অনেক কিছু করেছো, করছো, কিন্তু জেনে রাখা ভালো আমাদের বিরোধিতা করে জেতা যায় না। আপনাদের নয় মেয়র সাহেব। আপনাদের বলছেন কেন? বিরোধিতা কবে আপনাদের সঙ্গে ছিল? বিরোধিতার সম্পর্ক আমার জয় আমিরের সঙ্গে। আগুন পানির মতো। হয় আমি, নয় সে। আমি সক্রিয় হলে সে নিভে যাবে। সে সক্রিয় হলে আমি বাষ্প হয়ে নিঃশেষ হব। অন্তু অল্প থেমে তাকালো হামজার দিকে। আপনার সঙ্গে আমার যা তা বিরোধিতা নয় মেয়র সাহেব। ওটা কারবার, এক প্রকার লেনদেন। তা শুধু আপনার সঙ্গে, শুরু থেকেই তা কেবলই আপনার সঙ্গে। হামজা হাসে, কোনো শুরু? অন্তুও কেমন করে যেন হাসে। আমার ইজ্জত, আমার জীবন, আমার আব্বুর অবসান ভুললে চলবে? হামজা গা দুলিয়ে হেসে উঠল, এসবের দায় আমার নাকি? অন্তু প্রগাঢ় চোখে তাকালো। তার নিঃশ্বাস ভারী হয়ে উঠছিল। শ্বাসের ভারে বুকের উঠানামা বাড়ল, মুখটা কঠিন হয়ে উঠে আবার শান্ত হয়ে এলো। আপনি সেদিন যখন বলেছিলেন লোকজন চাইলে আপনি আমাকে জয় আমিরের বউ করতে পারেন, তখনও বুঝিনি। কিন্তু বুঝেছি সেই কয়দিনে, যে কয়দিন আব্বুর শোক কাটাতে আমিও বাড়িতে কাটিয়েছি। হাসি মুখে রেখে হামজা ভ্রু উঁচায়, কি বুঝলে? পলাশ আজগর নয়, আপনি আব্বুকে তুলে নিয়ে গিয়েছিলেন। এরপর পলাশের হাতে ছেড়ে দিয়েছিলেন। এবং সেটা শুধুই আমাকে দমাতে। কয়দিন আপনার সামনে আমার খুব আলোচনা উঠছিল বারবার, তাই না? সে সময় মুমতাহিনার মৃত্যু আর জয় আমিরের অসভ্যতা নিয়ে আমি খুব সোচ্চার হয়ে উঠেছিলাম। আপনার ভয় ছিল কোথাও জয়ের রেপুটেশন আর আপনার ক্ষমতায় আঁচ না লেগে যায়। সেই যে ভার্সিটি পরিষদে আমার পক্ষ থেকে জয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ, আর তাতে জয়ের ক্ষমতাচ্যুতির আশঙ্কা, তা সামলাতে বেগ পেতে হয়েছিল আপনাকে। হামজা দীর্ঘশ্বাস ফেলে আস্তে করে সিটে মাথা হেলিয়ে দিয়ে পকেট থেকে সিগারেট বের করে জ্বালিয়ে ঠোঁটে গোজে। চোখ বুজে ধোয়া ছেড়ে চোখ মেলে তাকিয়ে বলে, আর? অন্তু জানালার কাঁচ নামিয়ে দিল। বৃষ্টির ঝাপটা কমেছে। সিগারেটের ধোঁয়ায় দম বন্ধ হয়ে আসার উপক্রম। গাড়ির ছাদের দিকে তাকিয়ে বলল, তারপর পাটোয়ারি বাড়িতে স্বেচ্ছায় পা রাখলাম। খুব আগ্রহের সাথে। তখনও জানতাম না মুমতাহিনার মরণক্ষেত্র এটাই। শুধু আন্দাজ ছিল। সেটা সত্যি মনে হতে থাকল ধীরে ধীরে। আমি তখন মাঝে মধ্যে ইচ্ছাকৃত আবার কখনো অনিয়ন্ত্রিত উত্তেজিত হয়ে পড়েছি। বোকামির মতো দেখতে কিছু কাজ করেছি। শেষে সত্যি হলো আমার ধারণা। তখন বুঝলাম আপনার আমাকে দমাতে চাওয়ার এটাও আরেকটা আর প্রধান কারণ। আমি যেহেতু কার্যালয়ে ঘুরেছি, মুমতাহিনার ব্যাপারে খুব ভাবছি। আমার প্রচেষ্টায় এই জটিল প্যাচটা কোনোভাবে খুলে গেলে সবটা ক্ষতি মূলত আপনারই। শিকড় আপনি, মূল আপনি। এবং আশ্চর্যজনকভাবে এই কাহিনী গাছের কাঠামোটাও আপনি। আপনি জানলেন আমার দুর্বলতা দুটো, আমার আব্বু, আমার সম্মান। আপনি পলাশের মাধ্যমে এক্সাক্ট সেই দুই জায়গাতেই হাত মারলেন। আপনি খুব বোঝেন আমার মতো মেয়েকে কাবু করতে লম্পট নজরের বিকল্প নেই। সেদিন আব্বুর অবস্থা আর পলাশের আগ্রাসী হামলা আমাকে যে পরিমাণ ভঙ্গুর করেছিল। আমি আপনার ফ্যান হয়ে গেছি সত্যি। এত ধারালো আর হিসেবি বুদ্ধির মালিক আপনি। নিখুঁত মেয়র সাহেব। আমি বিষয়টা বুঝেছিলাম। এটা ভাবতে গিয়ে পলাশ চাইলেই অন্তিককে কেটে টুকরো করতে পারত।
কিন্তু সে অন্তিককে পালানোর সুযোগ দিয়ে আব্বুকে ধরল। একবার অবশ্য মাথায় এসেছিল পরিবারকে জিম্মি করাটা অস্বাভাবিক নয়, কিন্তু তার বদলে অন্তিককে টাকা নিয়ে নয় বরং পলাশের ডেরায় আমাকে ডাকা হলো ফোন করে। টাকার প্রসঙ্গ সাইডে রইল, মুখ্য হলো আমার অসম্মান আর আব্বুর আঘাত। আমাকে অসম্মান করতে চাওয়া, জয়ের নির্লিপ্ততা, আব্বুকে ওভাবে প্রায় অকারণে আঘাত করা, সবকিছুর হিসেব কষতে গিয়ে একটাই সূত্র সামনে এলো, আমাকে ভেঙেচুরে গুড়িয়ে দেওয়া, আমাকে রুখতেই সব আয়োজন। আর তাতে খুব সহায়ক হয়েছিল অন্তিকের জেদের বশে করা একটা ভুল। মেয়র সাহেব, আমি কি ঠিক বলেছি? হামজা বাহবা দেবার মতো ভঙ্গি করে হাসল। তুমি সুযোগ পেলে আসলেই খুব ভালো ইনভেস্টিগেটর অথবা লয়ার হতে পারতে, কিন্তু আফসোস, সেই সুযোগটা না পাবার ফলে তোমার এমন তীব্র মেধা বিফলে যাবে। অন্তু হাসল। আব্বু একটা কথা বলতো? ভ্রু উঁচায় হামজা। আচ্ছা, কি বলতো? বলতো, শিক্ষা সুযোগের অপেক্ষা করে, কিন্তু অভিজ্ঞতা সুযোগকে কেড়ে নেয়। তোমার সেই অভিজ্ঞতা আছে বলে মনে করছো তুমি যে আমার কাছ থেকে সুযোগ কেড়ে নেবে? অন্তু গাড়ি থেকে নেমে ফিরে তাকালো। আপনার পিঠ দেয়ালের কাছাকাছি। এটাকে সতর্কবার্তায় ধরে নিন মেয়র সাহেব। খুব বেশি সময় পাবেন না নিজের ধারালো মস্তিষ্ককে কাজে লাগাতে। চাল চালতেও অল্প সময় দরকার পড়ে। ততক্ষণে হামজাকে টের পেয়ে ভার্সিটির ছেলেরা গাড়ি ঘিরে ধরেছে। সেই ভিড়ের মাঝে মিশে গেল অন্তু। হামজা শান্তভঙ্গিতে কেবল চেয়ে রইল সেই ভিড়ের কোলাহল ছাপিয়ে। তার মনে হচ্ছিল অন্তুকে নিয়ে আরও সতর্ক হওয়ার ছিল, কিন্তু আর কত? নিজের ধারণ করা একটা কথা মনে পড়ল, আঘাতপ্রাপ্ত কোনো নারী যদি কুচক্রী হয়ে ওঠে, সেই নারীর তৈরিকৃত ফিতনাকে মোকাবেলা করা অসাধ্য হয়ে পড়ে। তুলি ঘর থেকে বেরোয় না। রিমিও নিশ্চুপ। গোটা বাড়িটা যেন মৃত্যুপুরী হয়ে উঠেছে। সেখানে বসবাস 6 জন মানুষের, কিন্তু তারা সকলে যেন মৃত। জয় বাড়িতে থাকে কদাচিৎ। যতক্ষণ থাকে হয় ঘুমায় নয়তো বেহেড থাকে। এখন আর সবাই একসাথে টেবিলে বসে খাওয়া হয় না এ বাড়িতে। তুলির রুমে খাবার দিতে গিয়ে অন্তু দেখল তুলি নামাজে বসেছে। অন্তু ভাবে কেউ কেউ বেশি কষ্টে ধর্ম বিমুখ হয়ে পড়ে, কেউ বা ধর্মমুখী। তুলির কাছে বসে থেকে লাভ নেই, সে কথা বলে না। হাসলে দেখতে উন্মাদিনীর মতন লাগে। অন্তু রুমে ঢুকতেই জয় গোসল করে বের হল। ক্ষতবিক্ষত বুকপিঠ, কি ভয়ানক সব দাগ, গর্ত হয়ে হয়ে আছে। কোথাও বা সেলাইয়ের দাগ, কোথাও চামড়া ঠেলে মাংস বেরিয়ে আছে। গলায় লাল গামছা ঝুলছে, পরনে আরেকটা গামছা। সে তোয়ালে ব্যবহার করে না। তার পোশাক গামছা, লুঙ্গি, শার্ট প্যান্ট, হাফ প্যান্ট। পাঞ্জাবি পরে হামজার ধমকে লোক দেখাতে। নামাজটাও কয়েকবার তেমনভাবে পড়তে হয়েছে। লোকের সামনে পড়ে গেলে ভালো মানুষই দেখাতে নামাজে যাবার ভঙ্গি করেছে হামজার কথায়। এতে একটা আলাদা মজা আছে তার মতে। মানুষকে ধোঁকা দেওয়া দারুণ এক মজার বিষয়। নয়তো তার কোনো ইচ্ছা নেই মানুষের কাছে ধার্মিক প্রমাণিত হবার। অন্তুকে জিজ্ঞেস করল, লুঙ্গি কই আমার ঘরওয়ালি? ছাদে। এনে দাও। দুঃখিত। জয় ঠোঁট উল্টে কাঁধ ঝাঁকালো। ওকে, তাইলে গামছাটা খুলে শুয়ে পড়তে হবে। ভেজা গামছা পরে তো আর শোয়া যায় না। জয় গামছার গিট্টুতে হাত রাখে। আর দেখল না অন্তু। বিদ্যুতের গতিতে পেছনে ফিরল, 2 চোখ খিচে বন্ধ করে বলল, বেহায়া, নির্লজ্জ বেটা ছেলে। আল্লাহ মুক্তি দিন। পেছনে থেকে উচ্চস্বরে হো হো করে হাসির শব্দ শোনা গেল জয়ের। সেই হাসিতে ঘর বাজছে।
জয় বলল, তাকাও তাকাও, পেছনে ফিরে তাকাও, ঘরওয়ালি, সিনারি দেখাই। অন্তু চিবিয়ে বলল, আপনার মতো নোংরা লোকই কেন ছিল তকদিরে? তোমাদের মতে যিনি তকদির লেখেন তাকে জিজ্ঞেস করা উচিত। আমি তো ওসব তকদির ফকদির মানি না। অন্তু দুই হাতে মুখ ঢেকে দাঁত খিঁচে বলল, পশুর চেয়েও অধম পুরুষ মানুষ আপনি। জাহান্নামে যান। তার ধারণা জয়ের দ্বারা সব সম্ভব। আসলেই যদি গামছা খুলে দাঁড়ায়। অন্তুর গা গুলিয়ে এলো। তখনই জয় সামনে এসে দাঁড়ালো, লুঙ্গি এনে দেবে নাকি হাতটা টেনে মুখ থেকে সরিয়ে দেব? অন্তু হাতে মুখ ঢেকে দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। জয় হাসতে হাসতে লুটিয়ে পড়ে। গামছা সে খোলেনি। তার সভ্য বউ তাতেই বেকাবু। লুঙ্গি এনে দেখল জয় আলমারি থেকে নতুন একটা লুঙ্গি পরে সিগারেট ধরিয়েছে। ক্ষুব্ধ হাতে লুঙ্গিটা জয়ের সজোরে মুখের ওপর ছুঁড়ে মারল অন্তু। জয় লুঙ্গি সরিয়ে জোরে জোরে হাসে। তারপর বলে, একটু ভাতটাত খাইয়ে দেবে? বিষ দেব? তা দাও, সমস্যা নেই, কিন্তু তোমার হাতে খাইয়ে দাও। আপনার হাতে বোমা পড়েছে নাকি? তোর মুখে বোমা পড়ুক শালি। ভাত আনো। জয়ের অশিষ্টতা আজও অন্তুর ভেতরে আগুন জ্বালায়। এতগুলো দিনেও সয় না নিজের এমন অসম্মান। দুটো দীর্ঘশ্বাস টেনে শান্তস্বরে বলল, এভাবে নয়। যেভাবে বললে আনব সেভাবে বলুন। নয়তো জানেন এখানে না খেয়ে মরলেও ভাত পাবেন না। অন্তুকে টেনে কাছে দাঁড় করিয়ে চোখের দিকে তাকায় জয়। অস্তমিত স্বরে বলে, আমি যা বলবো সেটার বিপরীত যা হয় তাই। না, সম্পর্কটা তো তেমনই। জয়ের হাতটা নিজের হাত থেকে ছাড়িয়ে দেয় অন্তু। জয় অল্প হাসে মাথা নত করে। কোমলভাবে স্মিত নজরে অন্তুকে স্পর্শ করলে অথবা কথা বললে অন্তু সেটা খুব কঠিনভাবে আলগোছে এড়িয়ে যায়। অর্থাৎ সে তাদের মাঝে বিরোধকে খুব যত্ন করে ঠাঁই দিল ও কোমলতাকে ভুলেও ঠাঁই দেয় না। মাথা তোলে জয়, সম্পর্ক বুঝি না আমি। খানিক দূরত্ব রেখে বসে অন্তু, আমিও বুঝি না। জয় যখন নরম স্বাভাবিকভাবে কথা বলছিল তখন অন্তু গিয়ে খাবার এনে দিল। তার আগে নয়। জয় হাসে। কপালে আঙুল চেপে ঠোঁটে ঠোঁট গুজে হাসে। তার বৈশিষ্ট্যের প্রায় সবকিছু আছে অন্তুর মাঝে, কিন্তু সেসবের রূপটা বিপরীতের মতো। ঠিক যেমন বস্তু ও সেটার আয়নায় দেখা যাওয়া প্রতিবিম্বের স্বরূপ। এজন্যই তাদের কোনো পরিণতি নেই। একই ধর্মী দুই পক্ষের কোনো পরিণতি থাকে না, শুধু বিরোধ ও বিকর্ষণ ছাড়া। অন্তু বা জয় কেউ কারো দিকে তাকায় না সচরাচর। অভ্যাস নেই তাদের। কিন্তু যখন তাকায় তখন দুজন একত্রে তাকায়। সেই দৃষ্টিতে কেবল দহন ছাড়া কিছু থাকে না। জয় খেতে খেতে জিজ্ঞেস করল, তুমি খাইছ? অন্তু জয়ের খাওয়া দেখছিল মুখ বিকৃত করে। বিশাল বিশাল যেমন হাতের তালু সেরকম এক একটা বিরাট সাইজের লোকমা। বিকট লাগে অন্তুর চোখে। হাত দুটো কঠিন, হাতের মোটা মোটা রগ চামড়ার ওপর ঠেলে ওঠা। কালো পশমে ঢাকা কনুইয়ের নিচ থেকে শ্যামলা হাত। বিশাল বিশাল আঙুল। আপনি এভাবে খান কেন? ভদ্রভাবে, মানুষের মতো খাবেন। এরপর জয় আরো বিশ্রীভাবে খাবার খেতে শুরু করল। অন্তু দীর্ঘশ্বাস ফেলে চোখ ফেরায়। খাওয়া শেষে সফট ড্রিঙ্কস হিসেবে 2 প্যাগ মদ খেল। রাত 1:30 অবধি উপুর হয়ে বিছানার ওপর পড়ে রইল। জয়ের রুমের বেলকনির দরজার পাশে একটা মরিচা ধরা রকিং চেয়ার আছে। অন্তু সেই চেয়ারটায় বসে থাকে। কোলে বই। কিন্তু অন্তু পেছনের দিকে মাথা হেলিয়ে চেয়ারে বসে দুলতে থাকে। চোখ দুটো বোজা। জয়ের রুমে একটা পেন্ডুলাম ঘড়ি আছে।
ঘণ্টা পর পর ঢং ঢং করে বাজে। জয়ের খুব পছন্দের জিনিস এটা। হামজা কোথা থেকে কিনে এনেছিল, জয় কেড়ে নিয়েছে। অন্তু খানিকক্ষণ তাকিয়ে থাকে জয়ের দিকে, মুখ এদিকে ফেরানো, চোখ বুজে আছে, চোখের পাতা কাঁপছে। অর্থাৎ ঘুমায়নি। জয়কে সে রাতে ঘুমাতে দেখেনি। রোজ পাশাপাশি শুয়ে দুজন টের পায়ে কেউ ঘুমায়নি। পেন্ডুলাম ঢং ঢং করে বেজে জানায় রাত 1টা বাজল। অন্তু উঠে গিয়ে অল্প একটু জায়গা নিয়ে শয়, চুপচাপ পাশ ফিরে শুয়ে থাকে। তার আর জয়ের মাঝে অসীম দূরত্ব। সেই দূরত্বকে সাথী করে দুজন রাতের পর রাত পাশাপাশি শুয়ে কাটিয়েছে। শেষরাতে কখনো কখনো জয়ের হাতটা এসে অন্তুর শরীরের ওপর পড়লে অন্তু তোরাক করে জেগে উঠেছে। সরিয়ে দিয়েছে জয়ের হাতখানা। অন্তু চিত হয়ে শয়। একটু চুপ থেকে বলে, জয়। বেশ খানিকক্ষণ পর জবাব দেয় জয়, হু। অন্তু আর কথা বলে না। ভেতরের জমে আসা সংশয়, দ্বিধা ভেতরের দাফন করে। তার কেউ নেই। এই পাশে শুয়ে থাকা মানুষটা কারো নয়, বা তারও কেউ নয়। ভাবির খোঁজ জানে না সে। আম্মু কি হালতে আছে, জানা নেই। হামজা তার সঙ্গে কি করবে, জানা নেই। জয় উঠল। বাইরে তখন ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। অন্তু উঠে বসে বলল, আমি যাব আপনার সঙ্গে। জয় জবাব দিল না, তাকালো না। বেরিয়ে গেল। অন্তু জগ ভরা পানি নিয়ে জয়ের পেছনে ছুটল। জয় কোনোরকম প্রতিক্রিয়া দেখাল না। সিঁড়িঘরের দরজা খুলে হনহনিয়ে কয়েক সিঁড়ি এগিয়ে গেল জয়। তার হাঁটার ধাপ বড়, লম্বা শরীর, ঘুটঘুটে অন্ধকার। অন্তু অভ্যস্ত নয়। তার পা ভরকে যায়। জগটা শব্দ করে পড়ে গেল, পানি ছিটিয়ে পড়ল চারদিকে। মুহূর্তের মাঝে হাত বাড়িয়ে পরন্ত অন্তুকে ঝাপটে ধরে জয়। পড়লে মৃত্যু অথবা সেরকম কিছু হতে পারত। অন্তুর বুকে অনেকক্ষণ ঢিপিটিপ চলছিল। জয়ের থেকে নিজেকে ছড়াতে চায় অন্তু। জয় আটকে ধরে, গম্ভীর স্বরে বলে, আমার কাছে আসো কেন? যখন দূরত্বই সই, তখন প্রয়োজনেও বা আমাকে চাওয়া কেন? তোমরা ভালো মানুষেরা স্বার্থপর হও খুব। অন্তু স্থির হয়ে দাঁড়ায়, সবটা ভুল নয় আপনার কথা। তবে আংশিক ভুল বুঝেছেন। তাই নাকি? অন্তুর হাতটা চেপে ধরে জয়। অন্তু বলে, আমি নামতে পারব। জয় চাপা ধমক দেয়, চুপ। বাকি সিঁড়িটা অন্তুর হাত চেপে ধরে নামায় জয়। স্থির হয়ে দাঁড়ায় দুজন। এমন অন্ধকারে নিজের শরীরটাও কিঞ্চিত দৃশ্যমান নয়। অন্তু বলে, আপনি যেচে পড়ে উপকার করে খোঁটা দিচ্ছেন। তো কি ফেলে দিয়ে মেরে ফেলার ছিল? বাঁচিয়ে রাখার মানুষ তো নন আপনি আমার, জয় আমির। এই যে বললেন আমরা স্বার্থপর, আপনি বুঝি স্বার্থহীন। আর স্বার্থহীন মানুষেরা সমাজে বসবাস করে এবং সাথে এমন সব কুকর্ম করে বেড়ায়। স্বার্থের জন্য খারাপ কাজ করি আমি। নিঃস্বার্থে। নিঃস্বার্থে আপনি মানুষ মারেন, চারদিকে এত সব করে বেড়ান। নিঃস্বার্থে মানুষ সন্ন্যাসী হয়, সংসার ধর্ম ত্যাগ করে পাগলবেশে ঘুরে বেড়ায়। ক্ষমার সাগরে নিজেকে ভাসিয়ে মোহমুক্তির পথে চলে যায়। নিঃস্বার্থ শব্দের অর্থ বোঝেন? নাকি শুধু মুখে রসিকতার খই ফুটিয়ে বেপরোয়া বাতাসে গা ভাসাচ্ছেন? যে মানুষ আত্মত্যাগী, উপরন্তু সর্বত্যাগী হয়, তাকে নিঃস্বার্থ বলে। আপনি প্রতিনিয়ত কিছু হাসিলের লক্ষ্যে, কিছু পূরণ করার উদ্দেশ্যে ছুটছেন। হয়তো কোনো পুরনো ক্ষোভ অথবা জমে থাকা ঋণ। আর তা ফেরত চান আপনি, সেটা নিঃস্বার্থতা। নাকি আমার সঙ্গে সামান্য ব্যাপার থেকে আপনারা যা যা করেছেন এ অবধি, সেটা নিঃস্বার্থতা?
যদিও সেসব অপরাধ নয়, তবু যদি ক্ষমা করতেন তবু ভাবা যেত। বদলার আগুনে জ্বলে এতসবের পরেও নিঃস্বার্থতা। মুখে রসিক রসিক কথা বলে ভীষণ কুল সাজা যায়। ভং ধরা যায় আপনি খুব চাপা, খুব বেপরোয়া, লালসাহীন, বিশাল রহস্যময় মানুষ আপনি। শব্দের প্রয়োগ শিখবেন। আমি আপনার কাছে প্রয়োজন পুরাতে আসিনি। আপনারা সেই ব্যবস্থা করেছেন যাতে আমি আপনাদের অধীনস্থ হই। এখন দায়ে উঠাবেন না। বউ হবার প্রস্তাব দিয়েছিলাম, নাকি আপনার কাছে র‍্যাগ খেতে গিয়েছিলাম? অথবা আপনাদের অন্যায়ের প্রতিবাদ করব বলে নিমন্ত্রণপত্র পাঠিয়েছিলাম যে প্লিজ আমার সম্মুখে এসে অন্যায় করুন, আমি তা রুখি। আমার সম্মুখে অকাজ হবে, আমি চুপ করে থাকব না, এটা আমার নিজস্বতা। আপনি কি, কেন আমি জানি না। কিন্তু আমি অন্তু যা হারিয়েছি তা অপরাধ না করার অপরাধে, সাধারণ একটা ক্ষমতাহীন মেয়ে হবার অপরাধে। তার একাংশ হারাননি আপনারা। আমি অজানাকে জানি বোধহয়, সেটুকু ভাবনার বিস্তৃতি আছে। সেই শক্তিতে আমি এটা বলতে পারি, আপনাদের সঙ্গে যদি কোনো অন্যায় হয়ে থাকে তো সেটার কারণ আপনারাও। কারণ আপনারা বংশগত রাজনৈতিক মানুষ, আপনাদের সাথে খারাপ হবে, এটা স্বাভাবিক। কিন্তু আমি সাধারণ জনতা, আমি কেন এত কিছু সহ্য করছি? শুধু আপনাদের অন্যায়কে প্রশ্রয় না দেওয়ায় তার দায় মেটাবেন না, মিটিয়ে যেতে হবে। আমি অন্তু আমার হারানোর সবটুকু শোধ পুড়িয়ে নিয়ে মরব বোধহয়। কারণ আমি আপনার মতো নিঃস্বার্থ নই। আমারা মাভাবী, আমার সম্মান, আমার ক্যারিয়ার রাস্তায় ভাসছে। সেসবের হাল ধরতে হবে। জয় অন্তুর চুল মুঠো করে ধরলে অন্তু হাসে, ইস, সত্যি কথা নিতে পারেন না আপনারা। কি করবি তুই? কখন বললাম কি করব? কি করার আছে আমার? হাত তো বাঁধা আপনার নামের শিকলে। কথা ছলে ছলচাতুরি। শুনেছিলাম চোরকে কাবু করতে চোরের মতো করে ভাবতে হয়। জয় অন্তুকে একদম নিজের কাছে নিয়ে এলো, ফিসফিস করে বলল, আমি চোর না হে। খোলা বাজারে লোক ডেকে পাপ করে আসা পাপী আমি। চোর হবি তুই, পেছনে চাল চালিস। তাহলে সেদিন পলাশের ছাদে যখন থুতু দিয়েছিলাম তখনই ধরতেন। পরে অত ছক কষে আয়োজন করে নাটক সাজাতেন না। সংজ্ঞা কি মিলল ছলচাতুরি আর চোরের? আমার মুখ খোলাবেন না। বেশ তো চুপ আছি। খোঁচা মেরে ঘা তাজা করা কেন? আপনি জানেন আমি মুখ খুললে আর সামনের জন কথা বলতে পারে না। চলবে।